নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগের যে ঘটনা আমি বলেছি, আমার এক বোনের একটা মানে সমস্যাই বলতে পারি একটা তৈরি হয়েছে। সেই সম্পর্কে আপনাদের কাছে আমি আপনাদের সুচিন্তিত মতামত চেয়েছিলাম, কারণ সে চেয়েছিল, তাই জন্যই আমি ঘটনাটি বলতে এসেছি বা বলেছি। তো আপনারা আপনারা ফিল করেছেন, আপনারা সবাই সে সম্পর্কে বলেছেন এবং তার সাথে আমার কথা হয়েছে। সে আমাকে বলেছে যে হ্যাঁ দিদি, আমি সবাই তো কমেন্ট করেছেন এবং খুব চিন্তাভাবনা করেই কমেন্টগুলো এসেছে, কাজে আমি সব কমেন্ট দেখছি এর মধ্যে যেটা আমার জন্য বেস্ট হবে আমি তো সেটাই করব, এই কথা সে আমাকে জানিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনাদের জানাই যে এই একটি মেয়ে, তার এরকম একটা সমস্যা হচ্ছে, সেই সময় এই ছোট্ট চ্যানেলের এতগুলো মানুষ অন্তত তাদের মানে বিচার বিবেচনা দ্বারা যেটা মনে হয়েছে সেইটুকু মেয়েটিকে হেল্প করবার জন্য এগিয়ে এলেন এবং তাদের সুচিন্তিত মতামত রাখলেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। তো আজকে যে ঘটনাটি বলতে চলেছি, ঘটনাটি আমাকে পাঠিয়েছে আমার একজন সাবস্ক্রাইবার। তো সে তার নামটা প্রকাশ করতে না করেছে, কারণ যে ঘটনাটি সে বলেছে সেই ঘটনাটি কিন্তু এখনও তার জের চলছে। তো ওই জন্য, এবং যার সাথে ঘটনাটি ঘটছে আমার যে সাবস্ক্রাইবার, তার খুব কাছের একজনের সাথে, যে কারণে কিন্তু সে আরও নিজের নাম ধাম পরিচয় বা কোথায় ঘটনাটি ঘটছে এসব সে বলতে নারাজ। তো এসবকে বাদ দিয়েই আমি ঘটনাটা তুলে ধরছি আপনাদের সামনে। একদম একটা নিখাদ সত্যি ঘটনা, এবং যে পাঠিয়েছে ঘটনাটি তার একদম কাছের লোকজনের মধ্যেই এই ঘটনাটি ঘটছে। তো ঘটনাটি সম্পর্কে প্রথমেই বলি যে একটা ছোট্ট শিশুটি যে আমাকে ঘটনাটি পাঠিয়েছে তার পরিচিত একটি শিশু, এবং সেই ছোট্ট শিশুটি একটা ফুটফুটে সুন্দর একটা ছোট্ট ছেলে। কিন্তু হঠাৎ করেই সেই ছেলেটির কি হয়েছে, শরীরটা একদম শুকিয়ে যেতে থাকছে, একদম হাত পা লিকলিকে হয়ে গেছে। হ্যাঁ, ওই মানে গায়ের রংটা, মানে ফর্সা ছেলেটার যেন একটা কালোর পোঁচ পড়ে গেছে। হ্যাঁ, এবং এত মিষ্টি একটা মুখ, হ্যাঁ, তার মধ্যে সেই মুখের মধ্যে মুখটা এতটা কালো হয়ে গেছে যে এক ঝলক তাকালে যেন মনে হয় মুখের মধ্যে খালি দাঁতের সারি দুটোই সাদা সাদা লক্ষ্য করা যাচ্ছে, বাদ বাকি কুচকুচে কালো, পুরো শরীরের গায়ের রংটা তার কালো হয়ে গেছে। এবারে এই বাচ্চাটিকে, স্বাভাবিক ব্যাপার, যখন ছোট্ট বাচ্চার কিছু হয় শিশু রোগ বিশেষজ্ঞ বা চাইল্ড স্পেশালিস্টকে দেখানো হয়। তো এরকম ভালো ভালো চাইল্ড স্পেশালিস্টের সাথে যোগাযোগ করে তাদেরকে দেখানোর পরও তারা যখন কোনো রকম দিশা দেখাতে পারেন না, তখন বাড়ির সবাই বলা বলি একটা করে যে না, এইবারে তাহলে ওকে একটু ঝাড়ানো টাড়ানো এই ব্যাপারগুলো করতে হবে, যেটা ছোট্ট বাচ্চার ক্ষেত্রে আমরা চিন্তা করি না যে হাওয়া বাতাস লেগে যাবে বা এই সমস্ত ব্যাপার। তখন তাকে ওই চিন্তাভাবনাটা ওই দিকে কিন্তু ওই খাতে বয় যে না, এবার তাহলে একটুখানি ওকে কোথাও একটা ঝাড়ানো টাড়ানো এই ব্যাপারের জন্য এগুলো করতে হবে। তো যিনি আমাকে ঘটনাটি শেয়ার করেছেন তিনিও বলেছেন বা আমিও বলছি, আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি যে যখন আমাদের বাড়ির লোকেরা, আমার বেশ এটা মনে আছে, কিন্তু আমার ধরুন আমি যখন খুব ভুগছি, হয়তো খুব অসুস্থ হয়ে পড়েছি ছোটোবেলায়, সেই সময় না আমাদের যিনি ঠাকুমা ছিলেন, আমরা দিদি বলতাম, দিদি বলতো আমার বাবাকে যে নাম ধরে যে যা অমুক বাড়ি থেকে একটু ঝাড়িয়ে নিয়ে আয় তো। তো ওই বাড়িটায় যেতাম, একজন বৃদ্ধা, খুনে একজন বৃদ্ধা ছিলেন, উনি কিন্তু ওই ঝেড়ে দিতেন, হ্যাঁ, কাছে বসিয়ে
ফু টু দিয়ে ঝেড়ে দিতেন। তো আবার চলে আসতাম। এবার বাড়ির লোকই বুঝতে পারতো, তখন তো আর সেই বোধটা আমার ছিল না যে চট করে শরীর ভালো হয়ে গেল কি রোগ সেরে গেল। শুধু এইটুকু মনে আছে যে যখনই বলতো ঝাড়াতে নিয়ে যা, তখন প্রত্যেককে ওই বৃদ্ধা যে ছিলেন ওনার কাছে পাঠানো হতো। তো এক্ষেত্রেও এই শিশুটির ক্ষেত্রেও প্রথম কিন্তু যে ঝাড়া ব্যাপারটা, ঝেড়ে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু বাড়ির থেকেই শুরু হয়। মানে বাড়িতে অনেকে যারা পারেন, যারা ঝাড়তে পারেন, তারা কিন্তু ঝেড়ে দেন যে শিশুটিকে। তো এইভাবে কিন্তু দিন চলতে থাকে, যে বাচ্চাটা এতটা অসুস্থ হয়ে পড়েছে এবং বাচ্চাটা খুব রেস্টলেস হয়ে যাচ্ছে। বাচ্চাটা একবার কান্না শুরু হলে থামতে চায় না, অসম্ভব জেদি হয়ে যাচ্ছে এবং খাওয়া দাওয়া সে প্রায় ছেড়ে দিয়েছে বলা চলে। এবারে ওই বাচ্চাটা তো বললাম অসুস্থ হয়ে পড়েছে, শিশুটি একদম শিশু অসুস্থ হয়ে গেছে এবং তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাত পা তো আপনাদের বললাম খুব রোগা রোগা হয়ে গেছে। মানে এমন হয়েছে যে কেউ যদি জড়িয়ে ধরে তার যেন সে কোমরটা যেন মনে হয় কিছুই ধরছি না আর কি, এরকম একটা, এত রোগা হয়ে গেছে। তারপরে যে কাজটা করতে বারণ করা হবে সেই কাজটাই করবে, খুব জেদি হয়ে গেছে। তা শিশুটিকে তো ঘরোয়া পদ্ধতিতে একটা ঝাড়ানো করানো হয়, যেটা শনি মঙ্গলবার করে হয়, যাই হোক সেটা হলো। এরপরে এই ঝাড়ানো প্রসঙ্গেই শিশুটির যে একদম প্রাণের একটা ছোট, সেও নিশ্চয়ই শিশু, একটা বন্ধু আছে, তার যে মা আর এই শিশুটির মা, ধরুন তার যে মা বললাম তার নাম ধরুন টুম্পা, আর এই যে ভদ্রমহিলা এনার নাম ধরুন রুমি। হ্যাঁ, শিশুটির মা, যে অসুস্থ শিশুটি, তার মায়ের নাম রুমি। তো রুমি ওই মানে শিশুটির যে বন্ধু, খুব কাছের বন্ধু, তার মাকে পুরো ব্যাপারটা বলে যে এরকম এরকম হয়েছে আমার বাচ্চার, এই সেই, তা আমরা এই বাড়িতে ঝাড়াবো, ঠিক করেছি, ঝাড়ানো হচ্ছে। তখন ওই টুম্পা বলে যে কেন তোমরা বাড়িতে ঝাড়াচ্ছ কেন, যেখান থেকে আমি খুব উপকৃত হয়েছি তোমরা তো সেখান থেকে ঝাড়াতে পারো। তখন ওর মাও তখন রাজি হয় যে হ্যাঁ সেখানে একবার নিয়ে, বলে সেখানে একবার নিয়ে চলো, গিয়ে দেখা যাক কি হয়। তো দেখুন, যেহেতু ঘটনাটা অনগোয়িং, সেহেতু বেশি ডিটেলে আমি বলতে পারবো না, কারণ সেই সাবস্ক্রাইবারও আমাকে না করে দিয়েছে বলতে। তো ওরা ওই হাওড়া লাইনেরই ওইটুকু যেটুকু বলেছে যে হাওড়া লাইনের আপের দিকে আর কি একটা স্টেশন, তো সেই স্টেশনে একটা শ্মশান আছে, হ্যাঁ, নামকরা একটা শ্মশান আছে। ওই শ্মশানের আশেপাশেই কিন্তু এই যে ভদ্রলোকের কথা বলছি, যার কাছে আর কি ঝাড়াবার জন্য নিয়ে গেছে, ওই ভদ্রলোকের আস্তানা বা বাড়ি, যাই হোক, ওখানে নিয়ে গেছে। এবং ভদ্রলোকের কিন্তু প্রচুর বয়স হয়েছে, হ্যাঁ, অনেকটা বয়স হয়ে গেছে। আর ভদ্রলোক কিন্তু একটা সময় ওই দর্পণে কিন্তু যে অপকর্ম করছে তার ছবিটা দেখিয়ে দিতে পারতেন, কিন্তু বর্তমানে তার বয়সজনিত কারণে তিনি কিন্তু এখন আর সেটা করেন না। তো বাচ্চাটাকে তো এরা, মানে ওই টুম্পা তো জায়গাটা সম্পর্কে ওর আইডিয়া ছিল, বাচ্চাটাকে নিয়ে ওই রুমি, ওরা মানে মা আর বাচ্চাটা দুজনে মিলে ওই ট্রেনে করে ওরা কিন্তু ওই জায়গায় পৌঁছে যায়, ওই শ্মশানের ওইখানে চলে যায়। এবারে যেটা আমি বললাম যে যিনি এই ক্রিয়াটি করছেন তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই সাধনাতে ব্রতী রয়েছেন, হ্যাঁ, এবং উনি কিন্তু এই যে বললাম যে যে এই অপকর্মগুলো যারা করে তাদের অবয়ব কিন্তু উনি আরশিতে দেখিয়ে দিতে পারেন, এত বড় একজন সাধক বা এই ক্ষমতা উনি রাখেন। কিন্তু বয়সজনিত কারণে মানুষের যেরকম শক্তি ক্ষয় হয়, ওনারও শক্তি ক্ষয় হয়েছে। এবার শক্তি ক্ষয় হওয়ার জন্য এই সমস্ত কার্যকলাপ করতে গেলে শরীরের ওপরও তো একটা ধকল আসে বিরাট, সেই ধকলটা উনি নিতে পারেন না। ইদানিং এই ধরনের কাজগুলো করতে গেলে উনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন, যে কারণে বাড়ির লোক কিন্তু ওনাকে সাবধানে রাখেন এবং যেহেতু প্রচুর বয়স হয়ে গেছে ওনাকে এই ধরনের কাজ থেকে বিরত রাখেন।
করতে দেন না। তো যাই হোক, এরা তো দুজনে মিলে গেছে, তাতে কিছু অসুবিধা নয়, মানে অসুবিধার কিছু নেই, কারণ বাচ্চাটাকে সুস্থ করে তোলাই হচ্ছে মেন ব্যাপার। তা উনি কিন্তু হাত টাত এই সমস্ত কিছু দেখেন না, যে আর একদম তো ছোট্ট শিশু, 3 বছর বয়স মাত্র। তো সেই শিশুর উনি ভালো করে না কপালটা দেখেন, খুব ভালো করে কপালটা দেখেন, এবং উনি বলেন যে ঠিক আছে, আমি সব ঠিকঠাক হয়ে যাবে। আমি কিছু মানে কপালটা দেখার পর উনি কিছু ক্রিয়া করেন, এবং করার পর উনি বলেন যে একে কিন্তু এর শরীরে প্রেত চালান করা হয়েছে। এটা শুনে তো বাড়ির লোকেরা পুরো আঁতকে ওঠে, যে এইটুকু ছোট্ট শিশু, হ্যাঁ, তার শরীরে প্রেত চালান করা হয়েছে। তা উনি তখন বলেন যে মানে একদম কাছের, হ্যাঁ, একদম কাছের কেউ কিন্তু এই অপকর্মটি বা দুষ্কর্মটি করেছেন, এবং বলছে যে ওইভাবে তো নাম আমি বলতে পারবো না, তবে এইটুকু বলেন কিন্তু যেই কাজটি করেছে তার গায়ের রংটি হচ্ছে কালো। তো এবারে ওই যে বাচ্চাটার কথা বললাম, বাচ্চাটাকে উনি তো ক্রিয়া করে যেটা দেখে বললেন যে প্রেত চালান করা হয়েছে, এবং এটা অদ্ভুত ব্যাপার না, একটা 3 বছরের ছোট্ট শিশু। তো এবং ওর বাবা, বাচ্চাটার বাবাকেও বললেন যে দেখুন, আমি কিছু কবজ টবজ আমি দেব, কিন্তু আপনার আপনার ক্ষেত্রেও কিন্তু মনে হচ্ছে যে কিছু ডিস্টার্ব রয়েছে আপনার মধ্যেও, তো আপনারও কিন্তু কিছু ধারণ করা উচিত। তো যেহেতু বললাম যে এখনো ঘটনাটা ঘটে চলেছে, প্রায় ধরতে পারেন মানে বাচ্চাটা হয়তো কিওর হয়েছে, কিন্তু ভদ্রলোককে রাজি করানো যায়নি, হ্যাঁ, কোনো প্রতিকার নেওয়ার এই সমস্ত ব্যাপারে বাড়ির লোকেরা এখন অবধি সেই রাজিটা করিয়ে উঠতে পারেনি। কিন্তু ভদ্রলোক তখন ওইখানে, ওর বাবাও গিয়েছিল, তো শিশুটির বাবা, তো উনি বলেন তখন যে আপনি আমার বাচ্চাটাকেই দেখুন, আমি এখন কিছু নেব না, বাচ্চাটাকে আগে ঠিক করুন। তো ওই বৃদ্ধ ভদ্রলোক উনি কিন্তু একটা কবজ দেন ওনাকে, মানে তাবিজ আর কি, যেটা আর কি তাবিজ দিয়ে বলেন যে এটা কিন্তু মন্ত্রপুত্র তাবিজ, এটা কিন্তু কোনোভাবে যেন না হারিয়ে যায়, আর এখন পড়ে থাকুক 5-6 বছর পর্যন্ত পড়ুক, যদি কোনো অসুবিধা না হয় পড়ে থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু হারিয়ে না ফেললেই হলো। আর যদি এর মধ্যে, এটা পড়ে থাকার মধ্যে 5-6 বছরের মধ্যে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে নিয়ে আসবেন, আমি আবার করে যদি দরকার পড়ে আবার প্রতিকার করে দেবো। তো এই কথা বলেন, এবং তারপর থেকে কিন্তু শিশুটার মধ্যে অদ্ভুত একটা কিছু চেঞ্জ দেখা যায়, যে বাচ্চাটা সেই আগের মতো সেই জলি হয়ে উঠেছে, বা তার সেই গায়ের যে একটা কুচকুচে কালো একটা পোচ মনে হয় পড়ে গেছে, সেইটা আস্তে আস্তে কেটে গিয়ে সে আবার স্বাভাবিক তার রং ফিরে এসছে, হ্যাঁ, ছুটোছুটি করছে, খেতে চাইছে, কোনো কিন্তু আর কোনো অসুবিধা নেই, বাচ্চাটি পুরোপুরি সুস্থ আছে। তো ভালো কথা, বাচ্চাটার সম্পর্কে এতটা আমি জানতে পেরেছি, সেটা আপনাদের জানালাম। আর এইবারে যেটা বলবো সেটা হচ্ছে ওই টুম্পার কথা। টুম্পা ওই ভদ্রলোকের কাছে কিভাবে গিয়ে পৌঁছালেন। আর এই যে সাধক, ইনি কিন্তু খুব বড় উচ্চ মানের একজন তান্ত্রিক। ওই বললাম তো, ওই শ্মশানের পাশেই ওনার বাড়ি, এবং উনি কিন্তু মানে খুব নাম করা একজন তান্ত্রিক, রক্ষাকালী পুজো করেন, হ্যাঁ, তো খুব জাঁকজমক করে মানে ধুমধাম করে উনি রক্ষাকালী পুজো করেন, মানুষের উপকার করেন খুব স্বল্প দক্ষিণার, মানে দক্ষিণা নিয়ে। কিন্তু এখন বয়সজনিত কারণে নিজেও আর সেভাবে পারেন না। তো টুম্পার পৌঁছানোটা সেখানে কিভাবে, সেইটা এখন বলি। টুম্পা যখন 3 মাসের কনসেপ্ট করেছিল, তার বেবি হবে 3 মাস যখন কনসেপ্ট করেছে, সেই সময় প্রত্যেক মেয়েরাই তার বাপের বাড়িতে যায়, সেরকমভাবেই সে কিন্তু তার বাপের বাড়িতে গিয়ে পৌঁছায়। এবার বাপের বাড়িতে তার গিয়ে পৌঁছেছে 3 মাসের বাচ্চা পেটে, আর দিন 7 মতো তখন গিয়ে রয়েছে। হঠাৎ করে ওই বাপের বাড়িতে, টুম্পার যেখানে বাপের বাড়ি, তার 2-3টে বাড়ি পরে একটি সুইসাইডের ঘটনা ঘটে। একটা মেয়ে সুইসাইড করেছে এবং গলায় দড়ি দিয়েছে। এবার কি হয়, পাড়ার মেয়ে, হয়তো বন্ধু নয়,
কিন্তু খুবই মুখ চেনা। হ্যাঁ, তো ও তো খুব একটা খালি মনে হতে থাকে ওই মেয়েটার কথা, বা বাড়িটা চোখে পড়ে, এই ব্যাপারগুলো থাকে, এবং খুব রেস্টলেস লাগে, ওর ভালো লাগে না, মানে এই ব্যাপারগুলো চালু হয়। তো যেহেতু নিজে কনসেপ্ট করে রয়েছে, সেই অবস্থায় তো এরকম একটা অ্যাংজাইটি বা টেনশন তো উচিত নয়। তখন ওর বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ি দুই বাড়ি থেকেই আলাপ আলোচনা করে ওকে বলা হয় যে তুমি এখন শ্বশুরবাড়িতে ফিরে যাও, আবার কিছুদিন বাদে নয় তুমি এখানে এসো, কোনো অসুবিধা হবে না তখন। তা সেই কথা মতো ওর হাজবেন্ড কিন্তু ওকে আনবার জন্য যায়। তো যায়, এবার যখন ফিরছে, মানে ওর হাজবেন্ড গাড়ি নিয়েই যায়। এবার গাড়ি চালিয়ে যখন ফিরবে, মানে গাড়ির যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে কিন্তু ওই যে মেয়েটি সুইসাইড করেছে ওই মেয়েটির বাড়ির সামনে দিয়েই কিন্তু গাড়ি করে ফিরবে, শ্বশুরবাড়ি যাবে। তা ওর হাজবেন্ড কিন্তু বারবার বলে যে তোমার কিন্তু ওই বাড়ির দিকে তাকাবার দরকার নেই, তুমি তোমার মতো চলো, ওদিকে একদম তাকিয়ে কিচ্ছু তাকাবার দরকার নেই। তো সেই মতো গাড়িতে উঠে এ কথা সে কথা বলে হাজব্যান্ড আর ওয়াইফ মিলে যাচ্ছে গল্প করতে করতে, যাতে ওর মনটা ওই দিক থেকে সরে আসে। কিন্তু তারপরেও কিন্তু টুম্পার হঠাৎ করেই ওই বাড়িটার দিকে চোখ চলে যায়, এবং সে একটা অদ্ভুত কিছু, এমন কিছু দেখে, কি দেখে সেটা পরে বলছি, এমন কিছু সে দেখতে পায় বা দেখে ফেলে, তার কিন্তু ওই গাড়ি থেকেই শরীরটা কীরকম অস্থির অস্থির করা শুরু করে, এবং শ্বশুরবাড়িতে ফিরে গিয়ে খুব মাথা ঘোরা, গা বমি করা, হ্যাঁ এরকম লাগছে, খুব শরীর খারাপ লাগছে, দুর্বল লাগছে, এই সমস্ত শুরু হয়ে যায়। তো শ্বশুরবাড়ির লোকজন ভাবে যে এগুলো তো যে সমস্ত মানে মায়েরা মা হওয়ার সময় এরকম তো হয় মেয়েদের সাধারণত, তো সেটাই ভাবছে যে প্রত্যেকটা সিমটমসই বাচ্চা থাকা কনসিভ করার সময় হয়, মাথা ঘোরায়, গা বমি করে বা দুর্বল লাগে, এগুলো হয়। তো সেই রকমই তারা ভেবেছে যেটা প্রসবকালীন যে সমস্যাগুলো চলে সেইগুলোই হচ্ছে। তো যাই হোক, কিন্তু তারা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে এর পাশাপাশি, সেটা হচ্ছে যে তার আচরণে কিছু অদ্ভুত বিশেষত্ব দেখা যায়। যেমন হয়তো কোনো জানলার কাছে দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে আছে, ওই জানলা থেকে সরে আসছে না। এবার হয়তো তাকে জোর করে ডেকে নিয়ে আসা হলো, ওই জানলার কাছ থেকে সরিয়ে নিয়ে আসা হলো, এইবার তার প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে, কারণ সে অতক্ষণ দাঁড়িয়েছিল। হ্যাঁ, তারপরে যখন শুয়ে রয়েছে তো শুয়েই রয়েছে, এরকম বিভিন্ন রকম সিমটমস দেখা দিচ্ছে। তারপরে সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, বা ঠিকমতো স্নান করছে না, নোংরা থাকছে, বা কোনো কিছু খাওয়ার সময় যে আমরা হাত ফাত ধুয়ে খাই, আর যে মা হতে চলেছে তার তো এই নিয়মগুলো তাকে মেনে চলতেই হবে, কিন্তু সেগুলো কিন্তু সে করছে না। এরকম উল্টো পাল্টা কিছু কিছু উদ্ভট আচরণ কিন্তু ওই টুম্পার মধ্যে দেখা যাচ্ছে। আচ্ছা, ওর এই রকম অদ্ভুত অদ্ভুত আচরণ দেখে ওকে কিন্তু ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখানো, বাড়ির লোকেরা যখন ডাক্তার দেখায় তখন কিন্তু ডাক্তারবাবু বলেন যে না, মার শরীর এবং বেবির শরীর একদম ঠিকঠাক আছে, কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু অদ্ভুত অদ্ভুত কিছু আচরণ দেখা যায়, যেমন হচ্ছে ও একটা বাড়ির বউ তো ঠাকুরঘরের দিকে মোটে ভুলেও যায় না। তারপরে এঁঠো কাটার কোনো রকম বিচার নেই, হ্যাঁ, যেগুলো কিন্তু ও এরকম ছিল না। হ্যাঁ, কিন্তু এইগুলো কিন্তু ওর মধ্যে প্রবলভাবে কিন্তু তীব্রভাবে দেখা যায়। তো এইগুলো দেখা যাচ্ছে লোকজন বাড়িতে আসলে আগে যেরকম ছুটে গিয়ে কথা বলতো, সেরকম কোনো লোকের সাথে কোনো কথা বলতে চায় না, হ্যাঁ, কারো সামনে যেতে চায় না, এরকম বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তো এই রকম যখন সমস্যাগুলো চলছে, তখন পাড়ার এক ভদ্রমহিলা বলে যে অনেক সময় এই প্রেগনেন্ট অবস্থায় তো অনেকের অনেক কিছু হয়, যেমন আমি শুনেছি যে অনেকে নাকি কচমচ কচমচ করে ভাঁড় ভেঙে ভেঙে খায়, হ্যাঁ, বা উনুন ভেঙে খায়, জ্বলন্ত উনুন, যে উনুন জ্বালার পর ওই যে কাঁচা মাটিটা আগুন দিয়ে জ্বালাবার পর যে একটা সুন্দর স্মেল আসে, ওই স্মেলটা ভাল লাগে, ওই কচমচ করে ওই উনুন ভাঙা খায়। হ্যাঁ,
তারপরে আমি নিজে শুনেছি, মানে শোনা কথা এটা আমার, বা আমার মা আমায় বলেছে বা দিদাও বলেছে, সেটা হচ্ছে আমার দিদিমা যখন প্রেগনেন্ট থাকতেন, আর তখনকার দিনে তো অনেকগুলো করে করে সন্তান হতো সবার, ওই সময় সন্তান ধারণ করলে উনি নাকি রাত্রিবেলা চোখে অন্ধ হয়ে যেতেন, মানে রাত কানা যেটাকে বলে আর কি, ওই অন্ধ হয়ে যেতেন। আবার যেই কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হতো তখনই কিন্তু আর কিন্তু সেই সমস্যার কিচ্ছু থাকতো না, এমন নাকি অন্ধ হয়ে যেতেন যে তখনকার দিনে ওই পুকুরে গিয়ে বাসন টাসন মাজতে হতো, তো হাফ বাসন নাকি জলের মধ্যে ফেলে দিতেন। এইগুলো মানে আমার নিজেরই শোনা কথা। তারপরে আমার এক দুঃসম্পর্কে মাসির শুনেছিলাম, মানে তার সারাটা গায়ে চুলকানিতে নাকি ভরে যেত, মানে সে চুলকানি রাত্রিবেলা তিনি যখন শুতেন, চিরুনি বলুন, ধারালো খুন্তি টুন্তি জাতীয় বলুন, সব নাকি নিয়ে শুতেন, সারা রাত ধরে গা হাত পা চুলকানি ওরকম হতো এবং চুলকাতেন। তিনি কিন্তু একজন ডাক্তারের ওয়াইফ ছিলেন, এবং যেই কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যেত তখন কিন্তু কমে যেত। আর আরেকটা সমস্যা হয় কি, বাচ্চা যখন মায়েরা যখন বাচ্চা কনসেপ্ট করে তখন তো পাওয়ারফুল কোনো ওষুধ তাদের দেওয়া যায় না, না, এই জন্য এই সমস্যাগুলো চলতে থাকে। তো যাই হোক, আমি একটু প্রসঙ্গ থেকে সরে গিয়েছিলাম। তো টুম্পার যখন এরকম হচ্ছে, এরকম ব্যাপার, তখন ওই পাড়ার ওই ভদ্রমহিলা বলে যে দেখো, মানুষের মধ্যে তো এই সময় বিভিন্ন রকম তৈরি হয়, একটা ডিপ্রেশনও সময় সময় তৈরি হয়, ওকে পাড়ার যে পার্ক আছে, মাঠ আছে, ওইখানে নিয়েই যাবে বিকেলবেলা করে। ওর শাশুড়িকে বলে, টুম্পার শাশুড়িকে, নিয়ে গেলে বৌমার একটু ভালো লাগবে, দেখবে মন টন ভালো থাকবে। তো শাশুড়ি তখন চিন্তা করে দেখেন, হ্যাঁ সত্যিই তো, আমি বিকেলবেলা করে তো টুম্পাকে নিয়ে যাব। তো ওই টুম্পাকে ধরে ধরে বিকেলবেলা উনি নিয়ে গিয়ে ওই পাড়াতে ওই পার্কে গিয়ে বসেছেন। এবারে টুম্পার শাশুড়ি মা তো ওই পার্কে বৌমাকে নিয়ে গেছেন, এবং নিয়ে গিয়ে তো একটা বেঞ্চে পাশাপাশি দুজনে বসেছেন। এবার বসার পর সামনে 5টা মতো বাচ্চা, পাড়ারই বাচ্চা, ছুটি করে খুব আনন্দ করে খেলছে, আর শাশুড়ি মা বসে বসে ভাবছেন যে বৌমার খুব ভালো লাগবে বাচ্চারা খেলছে দেখে, কারণ শিশু আর ফুল সবসময় মানুষের মন তো ভালো করে দেয়। তো এরকম হঠাৎ করে ও শাশুড়ি মা লক্ষ্য করেন যে ওই 5টা বাচ্চা খেলছিল, খেলতে খেলতে টুম্পার দিকে তাকিয়ে প্রচণ্ড ভয় পেয়ে 5জন 5 দিকে দৌড়, এমন মানে ভাবে দুদ্দার করে বাচ্চা 5টা বাচ্চা ওইভাবে দৌড়ে পালিয়ে যায়। তা এটা দেখে ওর শাশুড়ি মা তো প্রচণ্ড অবাক হয়ে যায়, এবং টুম্পার দিকে তাকিয়ে দেখে যে হ্যাঁ, টুম্পা একটু গুম হয়ে বসে আছে ঠিক কথা, কিন্তু সে তো স্বাভাবিকভাবে বসে আছে, তার তো কোনো অসুবিধা নেই। তাহলে এবার শাশুড়ি মা একটু মানে ওনার একটু মেজাজটা গরমই হয় যে বাবা, বৌমাকে দেখে এইভাবে পালিয়ে যাওয়ার কি আছে। হ্যাঁ, তো যাই হোক, আর কিছু না বলে টুম্পাকে নিয়ে তিনি তো বাড়ি ফিরে যান। এবার পরদিন পাড়ারই বাচ্চা, বললাম তো 5টা বাচ্চা, পাড়ারই ওই বাচ্চাদেরই 2জন মা, দুটি বাচ্চার মা আর কি, ওদের বাড়িতে আসে। তা টুম্পার শাশুড়িকে ডাকে। তখন টুম্পার শাশুড়ি যাওয়ার পর বলে যে দিদি, কিছু মনে করবেন না, কিন্তু আপনার বৌমার ভেতরে কিছু একটা তো রয়েছে। তখন বলছে কেন? বলছে কাল আমাদের এই বাচ্চারা খেলছিল, তারা প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তাদের বক্তব্য অনুযায়ী যে আপনার বৌমার ভেতর থেকে, মানে টুম্পার ভেতর থেকে একটা বীভৎস মুখ বেরিয়ে আসছে, এবং সামনে মানে ধরুন এইভাবে হাত দুটো তার প্রসারিত করে সেই মূর্তিটা যেন এই বাচ্চাগুলোকে গেলবার জন্য এগিয়ে আসছে, এইভাবে ভয়ঙ্কর একটা মুখ এগিয়ে আসছে। এবার এটা তো একটা বাচ্চা দেখেনি, দেখেছে 5টা বাচ্চা। বলছে তারপরে 3টে বাচ্চার তো প্রচণ্ড জ্বর এসছে, আর 2টো বাচ্চার হয়তো জ্বর আসেনি, তারা বাড়ি থেকে তো দূরস্থান, তারা বিছানার থেকে তারা নামতে পারছে না ভয়ের চোটে, এত জোর ভয় পেয়েছে। আচ্ছা, এবার বলি যে টুম্পা যেটা পরবর্তী সময় জানিয়েছে, যে ও যখন ওদের বাপের বাড়ি থেকে ওই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ও স্বামীর সাথে গাড়িতে করে ফিরছিল, তখন আমি বলেছি না যে চোখটা ওই বাড়ির দিকে চলে গেছিল, এবং ওই বাড়িতে দিকে তাকিয়ে নাকি টুম্পা ওই সেম মূর্তিকে দেখতে পায়, যে ওই বীভৎস একটা মুখমণ্ডল, হাত দুটো প্রসারিত করে একটা যেন মানে সেই টুম্পাকে গিলে ফেলবে এইভাবে
কীভাবে যেন ওই বাড়ি থেকে বেরিয়ে আসছে। এটা কিন্তু টুম্পাও দেখতে পেয়েছিল। এবার তখন ওর শাশুড়ি আর কি করবে, যখন এই এই এদের কাছে শুনলো, বাচ্চাদের মায়েদের কাছে শুনলো, এবার পাড়ার বাচ্চা তাদের মায়েরা তারা তো কেউ শত্রু নয় না, তারা কিছু, আর 5টা বাচ্চা তো একসাথে ভুল দেখবে না। তখন উনি কিন্তু ওনার এক বান্ধবীকে ফোন করেন, যে বান্ধবী কিন্তু এই যে তান্ত্রিক যার কথা বললাম, উনি ওই যে শ্মশানের পাশে একটা পাড়ায় বললাম বাড়ি, নাম করা একটা শ্মশান, তার পাশে একটা পাড়াতে বাড়ি, ওই পাড়াতেই কিন্তু এই ভদ্রমহিলার এক বান্ধবী ছিলেন, থাকেন আর কি। তো উনি তখন ওনাকে ফোন করাতে উনি তখন এনার সাথে যোগাযোগ করবার কথা বলেন। তারপরে তখন তো ওই ওর শাশুড়ি মা, মানে টুম্পার শাশুড়ি মা, উনি তো ওনার বান্ধবীকে ফোন করাতে উনি বলেন যে এখানে একজন আছেন, খুব ভালো কাজ করেন উনি, তুমি নিয়ে চলে এসো টুম্পাকে, কোনো অসুবিধা হবে না। তো সেই মতো ওনাকে নিয়ে যাওয়া হয়, টুম্পাকে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে তো দেখে উনি বুঝতেই পারেন এবং বলেনও যে ওই যে মেয়েটির আত্মা, সেই মেয়েটির আত্মা কিন্তু ওকে, ওর শরীরটাকে মানে কেন্দ্র করে ওর শরীরের মধ্যে কিন্তু ঢুকে পড়েছিল, এবং সে বেশ সুন্দর ওখানে চাইছিল যে আমি এখানেই থেকে যাই, আমার সন্তান হবে, আমার স্বামী থাকবে, হ্যাঁ, এইভাবে কিন্তু ও থাকার বা সংসার পাবো এই চিন্তাভাবনা করে, মানে দেহকে আশ্রয় করে ও কিন্তু থাকার তাল করছিল। তো যাই হোক, ওই তান্ত্রিক কিন্তু খুব সফলভাবেই ওই সেই প্রেতাত্মাকে দূর করতে সক্ষম হন, কিন্তু উনি কিন্তু টুম্পাকে বলেন যে তুমি কিন্তু ওই পাড়াতে ভুলেও আর যেও না, তুমি ওই পাড়াতে ভুলেও যেও না, কারণ ওই যে 5টা বাচ্চা তারা যে দেখেছিল টুম্পার মধ্যে থেকে কি একটা বেরিয়ে আসছে, শুধু তাই নয়, ওই এলাকাতেও কিন্তু তখন একটা কথাবার্তা চালু হয়ে গেছিল যে এই হ্যাঁ ওই বাড়িটায় যেন আলো জ্বলছে দেখতে পাচ্ছি, ওই বাড়িটায় যেন কেউ ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি, এরকম একটা কিন্তু ওই পাড়ার মধ্যেও চলছিল। তা ওই তান্ত্রিক তখন বলে যে তোমাকে ওর থেকে আমি দূর করেছি, মানে ওকে দূর করে দিয়েছি, তোমাকে সরিয়ে নিয়ে এসেছি, কিন্তু তুমি যদি আবার সেই ওখানেই যাও তাহলে কিন্তু তখন কিন্তু ও আবার তোমাকে ভর করতে পারে। এই কথাটা শোনার পর কিন্তু তখন ওর ওই মাস 3 মতো কনসেপ্ট পড়েছে বললামই তো, তখন ওই ইয়েতে ওর মা বাবা সিদ্ধান্ত নেয় যে আমরা বাড়ি বিক্রি করে দিয়ে ওর শ্বশুর বাড়িতেই কোনো একটা, মানে শ্বশুরবাড়ি পাড়াতে কোনো একটা জায়গায় ওনারা কিন্তু শিফট করে যান। তখন ওই মাস 6 মতো ও কনসেপ্ট পড়া আর কি রয়েছে, ওর টাইম এগিয়ে গেছে আরও। আর ওই যিনি আর কি তান্ত্রিক সাধক, উনি বলেছিলেন যে ভগবানের অশেষ কৃপা যে বাচ্চাটার সে কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি। তো যাই হোক, টুম্পা তো পরবর্তী সময়ে সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দেয়, হ্যাঁ, সে পুত্র একদম ঠিকঠাক আছে, সে নিজেও বিপদমুক্ত হতে পেরেছে। তো এই যে দুটি ঘটনা আপনাদেরকে শোনালাম, এই যে তান্ত্রিক বা সাধক, এনার তো প্রচুর বয়স হয়ে গেছে, উনি মানুষের কল্যাণের জন্যই কাজ করেন বা করে চলেছেন, কিন্তু বর্তমানে উনি খুব বাছাই কাজ করেন। হয়তো এমন হতে পারে যে এই টুম্পার মানে এই যে ঘটনাটা ঘটেছে, টুম্পার শাশুড়ি মার যিনি বান্ধবী তিনি ওই পাড়ায় ছিলেন বলেই হয়তো টুম্পার কাজটা করেছে, এবং পরবর্তী সময় ওই শিশুটিকেও কিন্তু যে নিয়ে গেছিল টুম্পা, শিশু একদম ছোট্ট শিশু, তার ক্ষতি হয়ে যাচ্ছে দেখেই হয়তো তিনি করেছেন, কারণ বললাম তো অনেকটা বয়স হয়ে গেছে, এবং বয়স হয়ে গেলে স্বাভাবিক এই ক্রিয়াগুলো করতে কিন্তু নিজের একটা ঊর্জা বা শক্তির যে প্রয়োজন হয় সেটা কিন্তু এখন তার অনেকটা স্থিমিত বলা চলে। তো এই যে শিশুটির ক্ষেত্রেও যিনি আমায় ঘটনাটি পাঠিয়েছেন তিনি বলেছেন যে উনিও বলে দিয়েছেন রাতারাতি কিন্তু কিছু হওয়ার নয়, এটাও কিন্তু ধীরে 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 ওই বাচ্চাটি ঠিক হবে। তা যে মানে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি বলেছেন যে চোখের সামনে দেখছি আস্তে আস্তে করে কিন্তু এই শিশুটি মানে সুস্থতার দিকে এগিয়ে চলেছে। তা আপনাদেরকে যেটা বলার, সে বলেছে করজোড়ে বলেছে বলা যেতে পারে যে সব সময় সব কিছু চাইলেই তো বলা যায় না, হ্যাঁ, একদম কাছের, একদম নিজেদের মধ্যে এই বাচ্চাটি, যে কারণে
এবং ঘটনাটি বললাম তো এখনও কিন্তু ঘটে চলেছে। ওই যে বললাম রাতারাতি কিছু মিরাক্কেল হয় না। এই ক্ষেত্রে উনি বলেই দিয়েছেন, যিনি তান্ত্রিক যিনি রয়েছেন উনি বলেই দিয়েছেন ধীরে ধীরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এখন বাচ্চাটা অনেকটা সুস্থ, তো ওই জন্যই কোনো রকম নাম ধাম তিনি কিন্তু জানাতে পারেননি। হ্যাঁ, এটা আপনাদের কাছে বলে দিতে বলেছেন। আর আপনাদের কাছে তিনি আরেকটা জিনিস চেয়েছেন যে আপনারা সবাই প্রার্থনা করবেন একটা 3 বছরের ছোট্ট শিশু সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এটা তো আমাদের সবারই চাওয়া। এবং ওই তান্ত্রিকের জন্য উনি বলেছেন যে আজকে উনি ছিলেন বলে এই ছোট্ট শিশু কিন্তু জীবনদান করলো, এবং সেই যে টুম্পার যে শরীরের মধ্যে যে ভ্রূণটা বেড়ে উঠছিল সেও কিন্তু সুন্দরভাবে পৃথিবীর আলো দেখলো। তো আর কি, আজকে এই ঘটনাটি এখানে এই পর্যন্ত বলেই শেষ করলাম। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ঘটনা দুটি আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে, যদি মনে হয় যে আপনারও এরকম কোনো ঘটনা রয়েছে বা কারোর মুখ থেকে শোনা কোনো ঘটনা রয়েছে, তাহলে যদি মনে হয় এই প্ল্যাটফর্মে বলবেন, আমাকে প্লিজ একটু নক করবেন। আর যদি ভিডিও ভালো লাগে, আমার নতুন পুরনো সকল বন্ধুদের কাছে আমার আবদার বা আমার দাবি, একটু কিন্তু আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে প্লিজ একটুখানি শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো কথা, পয়লা বৈশাখ তো এগিয়ে এলো, জামা কাপড় কি কিছু কিনেছেন জানাবেন। হ্যাঁ, কে কি কিনলেন একটু জানাবেন। হোক না একটা বাড়িতে পরার চুড়িদারও হতে পারে বা একটা নাইটিও হতে পারে, যেগুলো সব সময় কাজে লাগে। হোক একটা বিছনার চাদর, কে কি কিনলেন একটুখানি কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। নমস্কার।